কারোর চোখের জলের কারণ হওয়ার মতো পাপ এই দুনিয়াতে আর কিচ্ছু নেই। কারোর ভালো করতে না পারলে অন্তত তার খারাপটাও করা উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক প্রেমিক যুগলের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। কৃষাণুর সাথে মনিকার এক ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাদের কলেজ জীবন থেকে। মনিকা কৃষাণুকে নিজের থেকে বেশি ভালোবাসলেও কৃষাণু কিন্তু মনিকাকে মোটেও সেই অর্থে ভালোবাসত না। আসলে মনিকার বাবা ছিলেন একজন খুব বড় ব্যবসায়ী, অঢেল টাকা পয়সার মালিক ছিলেন উনি। আর মনিকা ছিল ওনার একমাত্র মেয়ে, কাজেই ওনার সমস্ত টাকা পয়সা সমস্ত কিছুই ছিল মনিকার। এই জন্যই একমাত্র কৃষাণু মনিকাকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিল, যাতে মেয়েটার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করতে পারে। কিন্তু কৃষাণুর মতো বকাটে ছেলেকে মনিকার বাবা কোনো মতেই চাইতেন না। তিনি কখনো চাইতেন না যে কৃষাণুর মতো একটি ছেলে তার মেয়ের জামাই হয়ে আসুক। অপরদিকে মনিকার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সেই সময় কৃষাণু অন্যান্য আরও অনেক মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়েছিল। ফলে মিথ্যে ভালোবাসার ফাঁদে মনিকার মতো সহজ সাধাসিধে মেয়েকে জড়িয়ে কৃষাণু বেশ কয়েক বছর অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে মেয়েটার কাছ থেকে। দীর্ঘ কয়েক বছর মিথ্যে সম্পর্ক রাখার পর যখন কৃষাণু উপলব্ধি করল যে মনিকার বাবা কোনো মতেই তাদের এই সম্পর্ক মেনে নেবেন না, তখন বিন্দুমাত্র প্রচেষ্টা না করেই এবং এই কয়েক বছরের নিজের মনের স্বাদ মিটে যাওয়ায় কৃষাণু সহজেই মনিকাকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে ছেড়ে দেয়। মনিকা অনেক চেষ্টা করেছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখার, কিন্তু যেহেতু কৃষাণুর ভালোবাসাটা সম্পূর্ণভাবে মিথ্যে ছিল, সেহেতু অনেক চেষ্টা করার পরেও মেয়েটা আর সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেনি। কৃষাণুর সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন খুব কষ্ট পেয়েছিল মনিকা। মানসিক দিক থেকে সে পুরোপুরি ভেঙে গিয়েছিল। ফলে এই কষ্ট সহ্য করতে না পেরে কৃষাণুর সাথে বিচ্ছেদ ঘটার মাসখানেকের মধ্যে মনিকা আত্মহত্যা করে। যদিও বা এতে কৃষাণুর কিছুই যায় আসেনি, তার কাছে পুরো ব্যাপারটাই ভীষণ স্বাভাবিক ছিল। তখন কৃষাণু অন্য এক নারীতে আসক্ত ছিল। যেহেতু মনিকা কৃষাণুকে সত্যি সত্যি খুব ভালোবাসত, সেহেতু তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এটা সে লিখে দিয়ে গিয়েছিল। কিন্তু মনিকার মৃত্যুর পর থেকেই কৃষাণুর জীবনে এক অজানা অচেনা ঝড় নেমে আসে। তার জীবনে আর কোনো কিছুই ভালো হচ্ছিল না। কৃষাণু যে কাজটা করত, মনিকা মারা যাওয়ার পর তার হঠাৎই সেই কাজটাও চলে যায়। তার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছিল না। সেই মুহূর্তে যে যে নারীদের সাথে তার সম্পর্ক ছিল, সবার সাথেই কোনো না কোনোভাবে তার বিচ্ছেদ ঘটে যায়। ভীষণ পরিমাণে একা হয়ে পড়ে সে। বাড়িতেও টিকে থাকা তার দায় হয়ে যাচ্ছিল, কারণ বাড়ির লোকেদের সাথে কারণে অকারণে তার ঝামেলা শুরু হয়ে যাচ্ছিল। কেউ তাকে সহ্য করতে পারছিল না। রাস্তাঘাটে চলাফেরার পথে বারবার দুর্ঘটনার কবলে পড়ছিল কৃষাণু। তার মনে হচ্ছিল এর থেকে মরে গেলে হয়তো সে শান্তি পেত। জীবনে প্রচণ্ড পরিমাণে অতিষ্ঠ হয়ে কৃষাণু তাদের শহরেই অবস্থিত এক আশ্রমে এক সাধু বাবার কাছে গেল নিজের জীবনে ঘটতে থাকা এই সকল অজানা সমস্যার সমাধান করার প্রসঙ্গে। সেখানে উপস্থিত গুরুদেবকে উদ্দেশ্য করে কৃষাণু নিজের জীবনে ঘটতে থাকা সমস্ত সমস্যার কথা জানালো এবং সাথে মনিকার কথাটাও জানালো কৃষাণু গুরুদেবকে। সমস্তটা শুনে গুরুদেব কিছুটা সময় চুপ করে থাকলেন। তারপর তিনি কৃষাণুকে উদ্দেশ্য করে বললেন, শোনো তাহলে, তোমাকে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সবার প্রথমে আমি তোমাকে এটা বলতে চাই যে তোমার জীবনে ঘটতে থাকা সব সমস্যার মূল উৎস হলো মনিকা নামক মেয়েটির সাথে করা তোমার অন্যায় আর অবিচার। এরপর তোমাকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সেগুলো হলো, যে মানুষটাকে তুমি আজ খুব বাজেভাবে ঠকালে, সেই মানুষটা তোমাকে অভিশাপ দিক বা না দিক, তুমিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবে, হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে।
তবে ঠকে তুমি অবশ্যই যাবে, কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে তোমার মুক্তি মিললেও তার আত্মার হায় থেকে কখনোই তোমার মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে তুমি নিঃসন্দেহে ভালো থাকবে, তবে বেশি দিন ভালো থাকবে না। জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়। আর ওপারের কথাটা না হয় নাইবা বললাম। এরপর তুমি এটা সবসময় লক্ষ্য রাখবে যে বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় কি তুমি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছ? তোমার দেওয়া দুঃখে কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে? প্রস্তুত থাকো, আজ না হয় কাল তোমার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে, তোমার চোখের জলও কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে তুমি কারোর ক্ষতি সাধন করলে তোমার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে তুমি যা যা অন্যায় করবে, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তোমার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারো। যার সাথে করেছো সেও হয়তো কোনোদিন ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভোলে না। তাই তোমার কর্ম ভালো হোক বা মন্দ, প্রকৃতি তোমাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ। সে যাই হোক না কেন, তবে ফিরিয়ে তোমাকে অবশ্যই দেবে। মনে রাখবে, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে ফিরে আসে। মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসেবে কখনোই ভুল হয় না। প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবেই রাখে। প্রকৃতি যে হিসেবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না। এরপর গুরুদেব একটু থেমে গিয়ে বললেন, জানো তো, ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে। কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠগবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক নয়। এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসল কথা হচ্ছে, তুমি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবে না। সবাই তোমাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই তোমাকে ছেড়ে দেবে না। মনে রাখবে, মানুষ যা পারে না, প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে। মানুষ যে হিসাব মেলাতে পারে না বলে হিসেবখানি অপূর্ণ রয়ে যায়, প্রকৃতি সেই হিসাব সময় মতো কড়ায় গণ্ডায় মেলায়। মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায়, প্রকৃতি সেই বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায়। কাজেই কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ো, ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দাও, প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দাও। জীবনে এমনভাবে বাঁচো যেন তোমার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয়, তুমি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হও। জানো, মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর। কারোর দীর্ঘশ্বাসের কারণ হয়েছ তো তোমার শাস্তি অনিবার্য। তাই জীবনে আর কাউকে পরোয়া করো আর না করো, সৃষ্টিকর্তাকে পরোয়া করো। মনে রাখবে, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো। এই বলে গুরুদেব নিজের কথা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কৃষাণু ভীষণ মন দিয়ে পুরো ব্যাপারটা শুনছিল। গুরুদেব পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার পর কৃষাণু নিজের করা ভুল কর্মের জন্য কাঁদতে লাগলো, আর গুরুদেবকে বলতে লাগলো যে সে নিজের এই পাপের প্রায়শ্চিত্ত করতে চায় গুরুদেবের সান্নিধ্য লাভ করে।
গুরুদেব তাকে অনুমতি দেন ওনার আশ্রমে এসে ওনার সান্নিধ্য লাভ করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার। বন্ধুরা, অন্যায় করা থেকে বিরত থাকতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা অন্যায় করে সবাইকে ফাঁকি দিতে পারলেও কিন্তু প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবো না। দ্বিতীয়ত, কাউকে ঠকিয়ে আনন্দ উপভোগ করাটা হলো সাময়িক, কিন্তু তাকে ঠকিয়ে সারা জীবনের মতো ঠকে যাওয়াটা কিন্তু চিরস্থায়ী। তৃতীয়ত, কারোর আনন্দের কারণ না হতে পারলেও অন্তত দুঃখের কারণ না হওয়াটাই শ্রেয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।